ভাবুন তো, 1889 সালের শীতের এক ভোর, বাংলার এক ছোট্ট গ্রাম মোহনপুর। গ্রামের চারপাশে কুয়াশার চাদর, মাঠে শিশিরে ভেজা ঘাস, আর মাটির ঘরের ভেতরে জন্ম নিচ্ছে এক শিশু, যাকে একদিন পুরো ভারতবর্ষ চেনে নেবে স্বাধীনতার কনিষ্ঠতম শহীদ হিসেবে। এই শিশুটির নাম ক্ষুদিরাম বসু। 3 ডিসেম্বর 1889 মেদিনীপুর জেলার এই ছোট্ট গ্রামেই তার জন্ম। বাবা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু, মা লক্ষ্মীপ্রিয়া দেবী। কিন্তু ভাগ্য খুব দ্রুতই নির্মম হয়ে ওঠে। অল্প বয়সেই তিনি হারান তার মা বাবাকে। অনাথ হয়ে আশ্রয় নেন তার বড় বোন অপরূপার কাছে। কিন্তু এখানেই শেষ নয়। শৈশবেই ক্ষুদিরামের চোখে ঝলসে উঠেছিল বিপ্লবের আগুন। তিনি ছিলেন একেবারেই সাধারণ গ্রামের ছেলে, কিন্তু সাধারণ ছেলেদের মতো তার মন পড়ে থাকত না শুধু খেলাধুলায়, বরং তিনি ডুবে থাকতেন দেশপ্রেমিক গল্পের বই, বিপ্লবীদের কাহিনী আর ব্রিটিশ বিরোধী চিন্তায়। তিনি বুঝে গিয়েছিলেন দেশ স্বাধীন হবে, কিন্তু তার জন্য রক্ত ঝরাতে হবে, নিজের রক্ত। শৈশবের সেই কৌতূহল আর বিদ্রোহের আগুন ক্রমে রূপ নিতে লাগল বাস্তব পথে। 1902-3 সালের দিক, বাংলা তখন উত্তাল। একের পর এক তরুণ হাতিয়ার তুলে নিচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। সেই সময় ক্ষুদিরামের জীবনে প্রবেশ করলেন 2 মহাতারকা, অরবিন্দ ঘোষ আর বরীন্দ্র কুমার ঘোষ। তাদের কথায়, তাদের চোখে দেখা স্বপ্নে ক্ষুদিরামের মনে জন্ম নিল অদম্য সংকল্প, দেশকে স্বাধীন করতেই হবে। তিনি যুক্ত হলেন সেই সময়ের অন্যতম সাহসী বিপ্লবী সংগঠন যুগান্তরে। এখানেই শুরু তার আসল লড়াই। মাত্র 15-16 বছর বয়সে তিনি বিলি করতে লাগলেন ব্রিটিশ বিরোধী পত্রিকা, ছড়িয়ে দিতে লাগলেন বিপ্লবের বার্তা। রাতের আঁধারে গোপন বৈঠক, হাতে হাতে ছাপানো প্রচারপত্র, আর পুলিশের চোখে ধুলো দেওয়ার সেই উত্তেজনা ক্ষুদিরামের প্রতিদিনের জীবন হয়ে উঠল রোমাঞ্চকর কিন্তু ঝুঁকিপূর্ণ এক পথ চলা। পুলিশ তাকে একাধিকবার ধরেও ফেলল, কিন্তু বয়স ছিল অল্প, তাই সতর্কবাণী দিয়ে ছেড়ে দিত। কিন্তু সেই সতর্কবাণী যেন তার কানে গান হয়ে বাজত, এখনো সময় আছে, পিছিয়ে যাও। কিন্তু ক্ষুদিরাম পিছিয়ে যাওয়ার ছেলে ছিলেন না, বরং প্রতিবার গ্রেপ্তার হয়ে মুক্তি পাওয়ার পর তার মনে জন্ম নিত আরও বড়, আরও ভয়ঙ্কর পরিকল্পনা। এবার ক্ষুদিরামের চোখে ভেসে উঠল এক লক্ষ্য, ব্রিটিশ শাসনের সবচেয়ে ভয়ঙ্কর প্রতীক, ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড। একজন নিষ্ঠুর, স্বেচ্ছাচারী অফিসার, যিনি বিপ্লবীদের নির্মমভাবে শাস্তি দিতেন। তার নাম শুনলেই তরুণদের মধ্যে জেগে উঠত ক্ষোভ আর প্রতিশোধের আগুন। 1908 সালে ক্ষুদিরাম সিদ্ধান্ত নিলেন, এবার শেষ করতে হবে কিংসফোর্ডকে। এটি আর কেবল একটি পরিকল্পনা ছিল না, এটি ছিল প্রতিশোধের শপথ। দিনক্ষণ ঠিক হল 30 এপ্রিল 1908। স্থান মুজাফফরপুর। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। আদালত থেকে ফেরার পথে কিংসফোর্ডের গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে রাস্তা ধরে। রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন ক্ষুদিরাম আর তার সঙ্গী প্রফুল্ল চাকি। হাতে ধরা বোমা যেন সেই মুহূর্তে সময় থেমে গেছে। আর তারপর বুম, এক বিকট বিস্ফোরণ। শহর কেঁপে উঠল। কিংসফোর্ড বেঁচে গেলেও গাড়িতে থাকা 2 ব্রিটিশ মহিলা নিহত হলেন। পুরো শহর স্তব্ধ হয়ে গেল, আর ব্রিটিশ পুলিশের চোখে উঠল তীব্র ক্রোধ। বিস্ফোরণের পর ক্ষুদিরাম পালালেন। তিনি জানতেন এখন শুরু হবে মৃত্যুর সঙ্গে দৌড়। কিন্তু একই মে ভোরে চাঁদমারি স্টেশনের কাছে ধরা পড়লেন এই তরুণ বিপ্লবী। তার হাতে তখনও ছিল সেই সাহস, সেই দৃঢ়তা, আর ঠোঁটে এক অদ্ভুত হাসি, যেন তিনি জানেন এ লড়াই এখানেই শেষ নয়। মুজাফফরপুর বিস্ফোরণের পর ক্ষুদিরামকে আনা হলো আদালতে। জনতা ভিড় জমালো, কেউ তাকে দেখতে, কেউ তাকে সালাম জানাতে। বিচার শুরু হলো মুজাফফরপুর কনস্পিরেসি কেস নামে। ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল স্পষ্ট,
এই তরুণ বিপ্লবীকে উদাহরণ বানিয়ে বাকিদের ভয় দেখানো। কোর্টের ভেতরে দাঁড়িয়েছিলেন ক্ষুদিরাম, মাত্র 18 বছরের এক ছেলে, কিন্তু চোখে ছিল না ভয়, মুখে ছিল এক অদ্ভুত শান্ত হাসি। তাকে জেরা করা হচ্ছিল, সাক্ষীরা প্রমাণ দিচ্ছিল, কিন্তু তিনি ছিলেন নীরব, অটল, যেন বলছেন, আমি যা করেছি দেশের জন্য করেছি। 13 জুন 1908 রায় ঘোষণা হল, মৃত্যুদণ্ড। এই খবর ছড়িয়ে পড়তেই বাংলার আকাশ যেন ভারী হয়ে উঠল। দেশ জুড়ে শুরু হলো আন্দোলন। আপিল দায়ের হলো, কিন্তু ব্রিটিশরা অনড়। আপিল নাকচ হলো, শাস্তি বহাল থাকল। এবার ঠিক হয়ে গেল, ক্ষুদিরামের জন্য অপেক্ষা করছে ফাঁসির মঞ্চ। 1908 সালের 11 আগস্ট। ভোরের আকাশে তখনও সূর্যের আলো পুরোপুরি ছড়ায়নি। মুজাফফরপুর জেলের ভেতরে সকালের নিস্তব্ধতা, আর সেই নীরবতার মাঝেই এগিয়ে আসছে মৃত্যুর পদধ্বনি। মাত্র 18 বছর 8 মাস বয়সে ক্ষুদিরাম প্রস্তুত দেশের জন্য প্রাণ দিতে। জেলের ফটকের বাইরে জমে উঠেছে মানুষ, কারো চোখে অশ্রু, কারো হাতে গোপনে রাখা ফুল, কারো ঠোঁটে চাপা স্লোগান। ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যাচ্ছেন তিনি, হালকা দৃপ্ত পদক্ষেপে। কোনো ভয় নেই, বরং ঠোঁটে সেই চিরচেনা হাসি। কেউ বলে সেই মুহূর্তে তিনি গাইলেন বন্দে মাতরম, কেউ বলে শুধু নীরবে আকাশের দিকে তাকালেন। আর তারপর দড়ি টান পড়ল, বাংলা হারালো তার কনিষ্ঠতম শহীদকে। কিন্তু ক্ষুদিরাম বেঁচে আছেন প্রতিটি স্কুলের ইতিহাসের পাতায়, প্রতিটি স্বাধীনতার স্লোগানে, আর প্রতিটি তরুণের রক্তে। ফাঁসির দড়ি নেমে গেছে বহু আগেই, কিন্তু ইতিহাসের পাতায় ক্ষুদিরামের সেই দৃপ্ত হাসি এখনো ঝলমল করছে। 18 বছরের এক কিশোর, যার হাতে ছিল না ক্ষমতার রাজদণ্ড, ছিল না কোনো সেনাবাহিনী, ছিল শুধু এক অসীম সাহস আর একটাই স্বপ্ন, স্বাধীন ভারত। তিনি জানতেন তার মৃত্যু হয়তো ব্রিটিশ সাম্রাজ্যকে সাথে সাথেই কাঁপিয়ে দেবে না, কিন্তু তার শহীদ হওয়া আগুন জ্বালিয়ে দেবে কোটি মানুষের মনে। আজ আমরা স্বাধীন, কিন্তু এই স্বাধীনতার প্রতিটি নিঃশ্বাসের পেছনে লুকিয়ে আছে অগণিত ক্ষুদিরামের রক্ত, তাদের অশ্রু, তাদের ত্যাগ। যখনই জাতীয় পতাকা উড়ে যায়, তখন তার প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে সেই দড়ির স্মৃতি, যেটা দিয়ে এক তরুণ হাসি মুখে ফাঁসিতে ঝুলেছিল শুধু আমাদের জন্য। শুধু একবার ভাবুন, আমরা কি তার স্বপ্নের মতো ভারত গড়তে পেরেছি?